যদি দেখছি যে কোনো ধরনের পরিস্থিতির কারণে আগামীকালকেও না হয়, তাহলে আমরা আবার ধরে নিব যে সেটার আগামী রবিবারের মধ্যে হলেও ঘোষণা করা হবে। বাট আশার আলো হচ্ছে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথের দিকে এগুচ্ছে এবং আমরা আশা করছি যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই সংগঠিত হবে, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। তফসিল নিয়ে যদি আসলে আলোচনাটা শুরু করতে চাই, সারা দেশ আজকে অপেক্ষা করছিল যে আজকে তফসিল ঘোষণা করা হবে, কিন্তু সেই তফসিল ঘোষণা করা হচ্ছে আগামীকাল। প্রথা অনুযায়ী তো আমরা জানি যেই দিন সিএসির ভাষণ রেকর্ড করা হয় সেই দিনই আসলে তফসিল ঘোষণা করা হয়। তো এই যে সরকারি পর্যায়ের যে কাজ এবং কথার যে একটা অমিল দেখা গেল, এই বিষয়ে মানে আইনের জায়গা থেকে আপনার ব্যাখ্যা কি হতে পারে? ধন্যবাদ। এখন বাংলাদেশ আমরা যেই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এগুচ্ছি, সেই দিক থেকে যদি আমরা দেখি যে সময় মতো কাজ হয়তো একটু বিলম্ব হচ্ছে, বাট এটাকে আমরা বড় করে দেখছি না। বাট আশার আলো হচ্ছে যে আমরা শুনতে পেরেছি যে আপনার সাথে একমত যে আমরা সারাদিন অপেক্ষা করেছি যে আজকেই তফসিল ঘোষণা হবে, বাট বলা হয়েছে যে আগামীকালকে হবে এবং আমরা অপেক্ষা করছি যে আগামীকালকেই তফসিল ঘোষণা করা হবে। এবং যদি দেখছি যে কোনো ধরনের পরিস্থিতির কারণে আগামীকালকেও না হয়, তাহলে আমরা আবার ধরে নিব যে সেটার আগামী রবিবারের মধ্যে হলেও ঘোষণা করা হবে। বাট আশার আলো হচ্ছে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথের দিকে এগুচ্ছে এবং আমরা আশা করছি যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই সংগঠিত হবে, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কথা এবং কাজে মানে যেগুলো আসলে নিয়মতান্ত্রিকভাবেই আসলে যে নিয়মগুলো ফলো করা হয়, সেই জায়গাতে যখন কোনো ব্যাঘাত ঘটে জনসাধারণের মনে তো এক ধরনের প্রশ্ন তৈরি হয়, একটা আস্থার জায়গাতে একটা সংকট তৈরি হয়। সেই জায়গাতে কোনো সংকট দেখেন কিনা? আমরা এখনো আস্থা রাখার চেষ্টা করছি বর্তমান সরকার ব্যবস্থার উপরে, যেহেতু তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকে 2 জন উপদেষ্টা পদত্যাগ করবেন এবং আমরা শুনেছি যে তারা তাদের পদত্যাগপত্র সাবমিট করেছেন। অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সেটার এখনো আমরা স্পষ্ট কোনো খবর পাচ্ছি না। বাট আশার আলো আমরা আবারও বলতে চাই যে দেখছি যে তফসিল ঘোষণার ডেট আজকে দিয়েছিল, বাট জাতি হয়তো একটু বিলম্বনাকে নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাবে। বাট আমরা আশাই রাখতে চাচ্ছি যে নির্বাচন হবে এবং তফসিল ঘোষণা হবে। জি, যেই 2 ছাত্র উপদেষ্টা আজকে পদত্যাগ করলেন, তারা বড় কোনো রাজনৈতিক দলে যোগ হয়ে ইলেকশনে পার্টিসিপেট করবেন কিনা, কি মনে হয় আপনার? এটা যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের কাছ থেকে আমরা দেখছি যে তারা কোনো কিছুতে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করে নির্বাচনের জন্য ঘোষণা দিয়েছে, তখনই আমরা নিশ্চিত হব। তার আগে শুধু স্পেকুলেট করতে পারছি যে হয়তো বা তারা কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবে। এবং সেটার একটা আমরা নজির দেখেছি যে আগে একজন উপদেষ্টা পরিষদ থেকে রিজাইন করে সে একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং সে এখন রাজনৈতিক কর্মকাণ্ড এই রাষ্ট্রের মধ্যে পরিচালনা করছে। তো হইতে পারে সে তাদের পথ অনুসরণ করবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে গণমাধ্যমের এক জরিপে আজকে দেখলাম মানে ভবিষ্যৎ নিয়ে মানে সামনের ভবিষ্যৎ নিয়ে 46% দেশের মানুষ এবং বেশিরভাগ তরুণ তারা মনে করছে দেশে এক ধরনের শঙ্কা তৈরি হতে পারে। কর্মসংস্থান, ব্যবসায়িক পরিস্থিতি, এই সব জায়গাগুলোতে একটা ঘাটতি তৈরি হয়েছে, আর্থিক ব্যবস্থার একটা সংকট হয়েছে। এই বিষয়গুলো আসলে নিশ্চয়ই ইলেকশনের সাথে এই পুরো বিষয়গুলো জড়িত। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে ইলেকশনের পর দেশের পরিস্থিতি পাল্টাবে কত দ্রুত, সেই সম্পর্কে কিছু ব্যাখ্যা দিতে পারেন কিনা? দেখুন, বরাবরের মতোই আমরা দেখছি যে যদি একটা রাষ্ট্রে, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে নির্বাচিত সরকার থাকে, তাহলে রাষ্ট্রের ইকোনমি অবশ্যই একটা ভালোর দিকে যায়। এবং আমরা পূর্বেও বাংলাদেশে দেখেছি যে এরকম তত্ত্বাবধায়ক সরকার বলেন বা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, যেটাই আমরা দেখেছি আগে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তখনও ওই অবস্থায় ইকোনমিক পরিস্থিতি রাষ্ট্রের খুব একটা ভালো ছিল না। কিন্তু পরবর্তীতে যখন নির্বাচিত সরকার এসেছে, সেটা যাই হোক, আমরা পূর্বের রাষ্ট্র ব্যবস্থার কথা না বলছি, বাট ইকোনমি ডেফিনেটলি আমরা আশাবাদী যে নির্বাচন পরবর্তী যেই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের হাতে পড়বে, যারাই হোক নির্বাচিত, তখন আমরা আশার আলো দেখছি যে বাংলাদেশের ইকোনমি অবশ্যই একটা ভালোর দিকে যাবে। এবং আমরা সেটাও দেখছি যে কালকেও দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এই নিয়ে অনেক কনসার্ন, বাংলাদেশকে নিয়ে তারা অনেক আশার আলো দেখছে
যে আমাদের দেশ একটা সম্ভাবনাময় রাষ্ট্র, এখানে অনেক তরুণ আছে যারা কর্মক্ষম তরুণ, এবং আমরা আমাদের রাষ্ট্রের ফিউচার অবশ্যই অনেক স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, এবং নির্বাচনটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন এখন বাংলাদেশের জন্য। চমৎকার, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন। এই যে দুই উপদেষ্টা তাদের পদ থেকে পদত্যাগ করলেন, সেখানে আইনগতভাবে এই পদত্যাগকারী দুই উপদেষ্টাকে নির্বাচনের প্রার্থী হতে গেলে যেই কুলিং অফ পিরিয়ড এর মধ্য দিয়ে যেতে হয়, সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, বা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে এই বিষয়টা খোলাসা করে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখেন? এখন বাংলাদেশে আইন আছে, যারা একটা স্পষ্ট আইন আছে, যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা ছিলেন, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, সেই আইনটা ছিল যে 2 বছর পার হওয়ার পর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু পূর্বের যেই সব নির্বাচন হয়েছে আমরা দেখেছি যে সেই আইনকে সঠিকভাবে অবজার্ভ করা হয়নি। এখন এই ক্ষেত্রে তারা তো ছিল একটা উপদেষ্টা, এটাকে আমরা একটা এক্সেপশন হিসেবে দেখতে পারি যে তারা উপদেষ্টা ছিল। এখন সেই আইনটার এক্সপ্লেনেশন কি তাদের উপরে সঠিকভাবে ওই সেম পর্যায়ে পড়বে কিনা, সেটাও একটা ভাবার বিষয় আছে, এবং এটার জন্য আমি আজকে এই স্টুডিওতে বসে এটার একটা সমাধান দিতে পারছি না। মেবি দ্যাট কুড বি অ্যান এক্সপ্লেনেশন গিভেন বাই দ্য কোর্ট ইফ ইট ইজ রিয়েলি রিকোয়ার্ড।